প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গলা টিভির বিশেষ আয়োজন সত্যের সন্ধানে। আমি একেএম গোলাম সারোয়ার আছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করব ইতিহাস, বিভাজন আর রাজনৈতিক অপব্যাখ্যার দোলাচলে পড়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রসঙ্গ নিয়ে। ভারতবর্ষে ইসলামী শাসন চলে প্রায় ৬৬৫ বছর। এই দীর্ঘ সময়কালে বহু রাজা, নবাব ও সুলতান ক্ষমতায় এসেছেন। তাদের শাসনের উদ্দেশ্য ছিল মূল সাম্রাজ্য বিস্তার ও সম্পদ আহরণ। ধর্মীয় নিধন কখনোই এদের মূল এজেন্ডা ছিল না। তবু আজ শত শত বছর পরে রাজনীতি ও মেরুকরণের স্বার্থে বিজেপি ও আরএসএস বারবার তুলে আনছে সেই অতীত। সেখানে মুসলমানদের একচেটিয়া অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তারা বলছে মুসলিমরা মন্দির ধ্বংস করেছে, হিন্দুদের উপর নিপীড়ন চালিয়েছে। তাহলে প্রশ্ন আসে, এই দীর্ঘ ৬৬৫ বছরে যদি সত্যিই এরকম পরিকল্পিত নিধন চালানো হতো, তবে কি আজ এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকত? ইতিহাসে এমন অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু অধিকাংশই ছিল রাজ্য দখলের উদ্দেশ্যে, ধর্মীয় নিধনের জন্য নয়। হ্যাঁ, অন্যায়ের ঘটনা ঘটেছে, কিছু মন্দির ধ্বংসও হয়েছে, তবে সেটি ছিল রাজনৈতিক কিংবা প্রতিশোধমূলক, ধর্মীয় উন্মাদনায় নয়। আজ বিজেপির প্রচারে বলা হচ্ছে আগামী ৫০ বছরে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, যদিও তারা এখনো ভারতের মাত্র ১৫% জনগোষ্ঠী। এত সত্ত্বেও হিন্দু খতরে মেয়ে হে এই স্লোগান যেন বেঁচে থাকার রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়িয়েছে। ৬২২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে মুসলিম ধর্ম প্রচারক এবং বণিকদের মাধ্যমে হিন্দু ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে ইসলামের আগমন ঘটে। তবে ৭১২ খ্রিস্টাব্দে উমাইয়া সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে প্রথমবারের মতো মুসলিম শাসনের সূচনা হয়। যদিও এই শাসন বেশি দিন স্থায়ী হয়নি। এর প্রায় ৩০০ বছর পর গজনী সাম্রাজ্যের শাসক সুলতান মাহমুদ ৯৯৭ থেকে ১০৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ১৭ বার ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন। তবে তিনিও ভারতবর্ষে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। সুলতান মাহমুদের অভিযানের আরো প্রায় ১৫০ বছর পর ঘোর সাম্রাজ্যের প্রাদেশিক শাসক ও সেনাপতি মোহাম্মদ ঘুরি ১১৯৯ খ্রিস্টাব্দে দিল্লি বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে প্রথমবারের মতো স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। অথবা ১২০০ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় স্বাধীন দিল্লি সালতানাত। ১৫২৬ খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের পতনের পর ভারতবর্ষে শাসনভার গ্রহণ করে মুঘল সম্রাটরা। ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবের পর ভারতবর্ষে রাজক্ষমতায় আসীন হয় ব্রিটিশ সাম্রাজ্য। এর মধ্য দিয়ে ভারতবর্ষের মুসলমানদের দীর্ঘ প্রায় ৭০০ বছরের শাসন ব্যবস্থার অবসান ঘটে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ভারতবর্ষের মুসলিম শাসন উত্থান হয়, কোন কোন মুসলিম রাজবংশ এবং শাসক ভারতবর্ষে শাসন করে, এবং কিভাবে ৭০০ বছরের মুসলিম শাসনের পতন ঘটে সেই সম্পর্কে। ১১৯৯ খ্রিস্টাব্দে ঘোর সাম্রাজ্যের সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি। এই সময় তার ভ্রাতা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির নেতৃত্বে মুসলিম বাহিনী এবং ভারতবর্ষের দিল্লির শাসক রাজা পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে সম্মিলিত রাজপুত হিন্দু বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। ইতিহাসে তরানী দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে পৃথ্বীরাজের বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এবং পৃথ্বীরাজ সহ অসংখ্য হিন্দু সেনাপতি ও সৈন্য যুদ্ধক্ষেত্রে নিহত হয়। যদিও ভারতীয় মুভি পানিপথে এই ইতিহাসকে বিকৃতি করে পৃথ্বীরাজকে মহান রাজা এবং মোহাম্মদ ঘুরিকে নৃশংস ও পরাজিত শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যাই হোক, পানিপথের দ্বিতীয় যুদ্ধ বিজয়ের পর সুলতান মোহাম্মদ ঘুরি দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চলসমূহ বিজয় করে ভারতবর্ষে প্রথমবারের মতো স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এরপর বিজিত রাজ্যসমূহের শাসনভার তার অন্যতম দাস সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের উপর অর্পণ করে তিনি আফগানিস্তানে ফিরে যান। ১২০৩ খ্রিস্টাব্দে ভ্রাতা গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ঘোর সাম্রাজ্যের সুলতান হন। সুলতান মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি পুত্রের অভাব মোচনের জন্য অসংখ্য দাস ক্রয় করে লালন পালন করতেন এবং তাদের সাথে নিজ সন্তানের মতো আচরণ করতেন। না হয় কুতুবউদ্দিনের মতো একজন দাসকে তিনি কখনো তার সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব কিংবা ভারতবর্ষের বিজিত অঞ্চলের শাসক হিসেবে মনোনীত করতেন না। যাই হোক, ১২০০ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর ঘোর সাম্রাজ্যের সুলতান হন তার ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ। পিতৃব্যের ওসিয়ত অনুযায়ী গিয়াসউদ্দিন মাহমুদ কুতুবউদ্দিনকে দাস থেকে মুক্তি এবং ভারতবর্ষের বিজিত অঞ্চলের স্বাধীন সুলতান হিসেবে স্বীকৃতি প্রদান করেন। ১২০০ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিনের স্বাধীন সুলতান ঘোষিত হওয়ার মাধ্যমে ভারতবর্ষের দিল্লি সালতানাতের সূচনা হয়। মামলুক তুর্কি রাজবংশ
সুলতান কুতুবউদ্দিন আইবেক প্রাথমিক জীবনে দাস ছিলেন বলে তার প্রতিষ্ঠিত রাজবংশ দাস বা মামলুক রাজবংশ নামে পরিচিত। তবে অনেক ঐতিহাসিক তার প্রতিষ্ঠিত রাজবংশকে দাস না বলে তার জাতিগত পরিচয়ের ভিত্তিতে তুর্কি রাজবংশ বলে অভিহিত করে। কেননা সুলতান হওয়ার সময় তিনি দাসত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধীন হয়েছিলেন। সুলতান কুতুবউদ্দিন আইবেক দিল্লির পরিবর্তে লাহোর থেকে প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করতেন। তার শাসনামলে তুর্কিবীর বক্তের খলজি কর্তৃক বিজিত বাংলা অঞ্চল দিল্লির সালতানাতভুক্ত হয়েছিল। 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর আমির উমরাগণ আরাম শাহকে সালতানাতের দ্বিতীয় সুলতান হিসেবে ঘোষণা করেন। আরাম শাহের সাথে কুতুবউদ্দিনের সম্পর্ক নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ রয়েছে। কেউ তাকে কুতুবউদ্দিনের পুত্র, আবার কেউ ভ্রাতা বলে অভিহিত করেন। 1211 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিনের অন্যতম দাস ও বাদাউনের শাসনকর্তা শামসুদ্দিন ইলতুৎমিশ আরাম শাহকে সিংহাসনচ্যুত করে দিল্লির তৃতীয় সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন। ভিউয়ার্স, ইলতুৎমিশ ছিলেন প্রথম স্বাধীন মুসলিম শাসক যিনি দিল্লিকে রাজধানী করে শাসনকার্য পরিচালনা করেন। তাই তাকে দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়। সুলতান ইলতুৎমিশ সিংহাসন আরোহণের পর দিল্লির সালতানাতের পরিধি আফগানিস্তানের গজনি থেকে ভারতবর্ষের বাংলা পর্যন্ত বিস্তৃতি ঘটান। সুলতান ইলতুৎমিশের বিরুদ্ধে মুগ্ধ হয়ে তৎকালীন আব্বাসি খলিফা আল মুস্তানজিবিল্লাহ তাকে সুলতান হিসেবে স্বীকৃতি প্রদান করেন। 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যুর পর তার পুত্র রুকনুদ্দিন ফিরোজ শাহ চতুর্থ সুলতান হিসেবে দিল্লির সিংহাসন আরোহণ করেন। রুকনুদ্দিন ছিলেন আরামপ্রিয়, অকর্মণ্য এবং অযোগ্য শাসক। মূলত তার শাসনামলে সালতানাতের শাসনকার্য পরিচালনা করত তার মাতা তুরকান খাতুন। রুকনুদ্দিন ও তার মাতা তুরকানের কুশাসন অধিষ্ঠিত হয়ে দিল্লির আমির উমরাগণ রুকনুদ্দিনকে সিংহাসনচ্যুত করে এবং ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতানাকে সিংহাসনে আরোহণ করেন। দিল্লির পঞ্চম সুলতান রাজিয়া ছিলেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম মুসলিম মহিলা সুলতানা। রাজিয়া সুলতানা দক্ষভাবে শাসনকার্য পরিচালনা করলেও তিনি বিভিন্ন কারণে তুর্কি আমির ও অভিজাত শ্রেণীর কাছে ধীরে ধীরে অপ্রিয় হয়ে ওঠেন। অবশেষে 4 বছর রাজত্বের পর ইলতুৎমিশের অপর পুত্র মইজুদ্দিন বাহরাম শাহ রাজিয়া সুলতানাকে পরাজিত করে 1240 খ্রিস্টাব্দে ষষ্ঠ সুলতান হিসেবে দিল্লির সিংহাসন আরোহণ করেন। সুলতান মইজুদ্দিনের শাসনামলে দুর্ধর্ষ মঙ্গলরা ভারতবর্ষে দিল্লি আক্রমণ করে লুটপাট করে চলে যায়। কিন্তু সুলতান মঙ্গলদের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়। 1242 খ্রিস্টাব্দে মইজুদ্দিনের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন মাসুদ দিল্লির সপ্তম সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন। তিনিও দুর্বল ও অযোগ্য শাসক ছিলেন। তার মৃত্যুর পর 1246 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের অপর পুত্র নাসিরউদ্দিন মাহমুদ মাত্র 17 বছর বয়সে দিল্লির সালতানাতের অষ্টম সুলতান হিসেবে অভিষিক্ত হন। ভিউয়ার্স, সুলতান নাসিরউদ্দিন মাহমুদ মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের মতো ধর্মপ্রাণ ছিলেন। তিনি নামাজ আদায়, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর ইবাদত করে দিন অতিবাহিত করতেন। তিনি জীবন জীবিকা নির্বাহ করতেন টুপি সেলাই এবং বিক্রি করে। সুলতান নাসিরউদ্দিনের এই অবস্থায় সালতানাতের শাসনকার্য পরিচালনা করেন তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবন। 1266 খ্রিস্টাব্দের নিঃসন্তান অবস্থায় নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যুর পর সুলতান বলবন দিল্লির সালতানাতের নবম সুলতান হন। সুলতান বলবন একজন সুদক্ষ শাসক ছিলেন। তিনিও ইলতুৎমিশের মতো ভারতবর্ষের অনেক রাজ্য বিজয় করে সালতানাতের পরিধি বৃদ্ধি করেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্ব হল মঙ্গল আক্রমণ প্রতিহত করা। সুলতান বলবনের 2 পুত্রের মধ্যে মোহাম্মদ খান মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে নিহত হন এবং অপর পুত্র নাসিরউদ্দিন বগুড়া খান বাংলার শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। বগুড়া খান দিল্লির চেয়ে বাংলাকে বেশি পছন্দ করতেন। তাই 1287 খ্রিস্টাব্দে বলবনের মৃত্যুর পর বগুড়া খানের পুত্র মইজুদ্দিন কাইকোবাদ দিল্লির সালতানাতের দশম সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন। সুলতান কাইকোবাদ বিলাসপ্রিয়, অযোগ্য এবং দুর্বল শাসক ছিলেন। তার দুর্বলতার সুযোগে জালালউদ্দিন খলজি 1290 খ্রিস্টাব্দে তাকে এবং তার পুত্র একাদশ সুলতান শামসুদ্দিন কাইকোজকে পরাজিত নিহত করে মামলুক তুর্কি শাসনের পতন ঘটান। অতঃপর দিল্লির সালতানাতে জালালউদ্দিন খলজির নেতৃত্বে খলজি রাজবংশের সূচনা ঘটে। খলজি রাজবংশ খলজি ছিল তুর্কি জাতির একটি গোত্র। এই গোত্র তুর্কিস্তান থেকে আফগানিস্তানে এসে বসতি স্থাপন করে। বর্তমানে তাদের বংশধররা আফগানিস্তানে বসবাস করে। দিল্লি সালতানাতের দ্বাদশ সুলতান জালালউদ্দিন খলজি মঙ্গলদেরকে শোচনীয়ভাবে পরাজিত করতে সক্ষম হন। তার শাসনামলে অসংখ্য মঙ্গল ইসলাম গ্রহণ করে ভারতবর্ষে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। 1296 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিন খলজির মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন খলজি ত্রয়োদশ সুলতান হিসেবে দিল্লির সিংহাসন আরোহণ করেন। ভিউয়ার্স, ভারতীয় মুভি পদ্মাবতীতে বিতর্কিতভাবে উপস্থাপন করা আলাউদ্দিন খলজিকে দিল্লির সালতানাতের শ্রেষ্ঠ সুলতান হিসেবে অভিহিত করা হয়। তার শাসনামলে প্রায় সমগ্র উত্তর ও দক্ষিণ ভারত মুসলিম সালতানাতভুক্ত হয়ে পড়ে। তিনি মঙ্গল বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে ভারতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। সুলতান আলাউদ্দিন খলজির শাসনামলে 1299 খ্রিস্টাব্দে আনাতোলিয়ার ইউনি শহরে তুর্কিকাই বসতির প্রধান আর্তুল গাজীর পুত্র উসমান গাজীর নেতৃত্বে উসমানীয় সাম্রাজ্য উত্থান হয়। সুলতান উসমান গাজীর ইতিহাস সম্পর্কে জানতে আই বাটন কিংবা কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন। 1310 খ্রিস্টাব্দে সুলতানের সেনাবাহিনী দক্ষিণ ভারতের ওয়ারাঙ্গল রাজ্যে অভিযানকালে কোহিনূর হীরা লাভ করেন। এটি পৃথিবীর সবচেয়ে দামি হীরা। এই কোহিনূর পরবর্তীতে ইংরেজরা চুরি করে নিয়ে যায় এবং বর্তমানে ইংল্যান্ডের রাজারানীর মুকুটে এটি শোভা পাচ্ছে।
1316 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র শিহাবুদ্দিন উমর 14তম সুলতান এবং তার মৃত্যুর পর সুলতান আলাউদ্দিনের পুত্র কুতুবুদ্দিন মুবারক শাহ দিল্লির 15তম সুলতান হিসেবে অভিষিক্ত হন। 4 বছর রাজত্বের পর 1320 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন মুবারক শাহকে খুসরো খান নামক এক সেনাপতি হত্যা করে দিল্লির 16তম সুলতান হন। কুতুবুদ্দিন মুবারক শাহের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দিল্লির খুলজি রাজবংশের পতন ঘটে। এদিকে মাত্র 1 মাস রাজত্ব করার পর খুসরো খানকে হত্যা করে দিল্লির 17তম সুলতান হন গিয়াসুদ্দিন মোহাম্মদ তুগলক। তুগলক রাজবংশ। অতঃপর 1320 খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন মোহাম্মদ তুগলক ভারতবর্ষের দিল্লিতে তুগলক রাজবংশের শাসন প্রতিষ্ঠা করেন। 1325 খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ বিন তুগলক দিল্লির 18তম সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন। মোহাম্মদ বিন তুগলক তার শাসন আমলে 5টি মহাপরিকল্পনা গ্রহণ করেন। যদিও এই পরিকল্পনাসমূহ ব্যর্থ হয়, এই ব্যর্থতাই দিল্লির সালতানাতকে পতনের দিকে ধাবিত করে। 1352 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তার পিতৃব্য পুত্র ফিরোজ শাহ তুগলক দিল্লির 19তম সুলতান হন। 1388 খ্রিস্টাব্দে ফিরোজ শাহের মৃত্যুর পর সমগ্র দিল্লির সালতানাত জুড়ে বিদ্রোহ এবং বিশৃঙ্খলা দেখা দেয়। সালতানাতভুক্ত প্রায় সমগ্র প্রদেশ স্বাধীন হয়ে পড়ে। সুলতান ফিরোজ শাহের মৃত্যুর পরবর্তী 6 বছর অর্থাৎ 1388 থেকে 1394 খ্রিস্টাব্দ পর্যন্ত তার বংশধরদের থেকে অল্প সময়ের জন্য সার্জল সুলতান শাসনকার্য পরিচালনা করে। তারা হলেন যথাক্রমে 20তম সুলতান তুগলক খান, 21তম সুলতান আবু বকর শাহ, 22তম সুলতান মোহাম্মদ শাহ এবং 23তম সুলতান আলাউদ্দিন সেকান্দর শাহ। 1394 খ্রিস্টাব্দে আলাউদ্দিন সেকান্দর শাহের মৃত্যুর পর মোহাম্মদ শাহের অপর পুত্র নাসিরুদ্দিন মোহাম্মদ তুগলক 24তম সুলতান হিসেবে দিল্লির সিংহাসন আরোহণ করেন। নাসিরুদ্দিন মোহাম্মদ তুগলকের শাসনামলে তৈমুরী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমির তৈমুরলং দিল্লি আক্রমণ করেন। তৈমুরলংয়ের বাহিনী দিল্লিতে ধ্বংসযজ্ঞ চালায় এবং ধন সম্পদ লুণ্ঠন করে। এর পাশাপাশি তৈমুরলং তার অনুগত খিজির খানকে বাৎসরিক কর প্রদানের প্রতিশ্রুতির মাধ্যমে দিল্লির শাসক হিসেবে মনোনীত করে এবং নিজ সাম্রাজ্যে ফিরে যান। নাসিরুদ্দিন মোহাম্মদ তুগলক ছিলেন দিল্লির তুগলক রাজবংশের শেষ সুলতান। তাই 1414 খ্রিস্টাব্দে তার মৃত্যুর মধ্য দিয়ে দিল্লির তুগলক রাজবংশের শাসনের অবসান ঘটে। তুগলক রাজবংশের পতনের পর সমগ্র ভারতবর্ষে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ এবং দিল্লিতে সৈয়দ রাজবংশের উদ্ভব হয়। সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দিল্লির 25তম সুলতান খিজির খান। তাকে তৈমুরলং দিল্লির শাসক হিসেবে মনোনীত করেন। খিজির খান নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী বিবি ফাতেমার বংশধর বলে দাবি করত। এই কারণে তিনি তার রাজবংশের নাম সৈয়দ নামে নামকরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলীর বংশধরদের সম্পর্কে জানতে আই বাটন এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। 1421 খ্রিস্টাব্দে খিজির খানের মৃত্যুর পর তার পুত্র মুবারক শাহ দিল্লির 26তম সুলতান হিসেবে অভিষিক্ত হন। মুবারক শাহের মৃত্যুর পর দিল্লির সালতানাতের 27তম সুলতান হন তার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ শাহ। 1451 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্র আলম শাহ দিল্লির 28তম সুলতান হন। সুলতান আলম শাহ ছিলেন ধর্মপরায়ণ শাসক। সারাদিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকা এই সুলতানের রাজ্য পরিচালনার প্রতি কোনো মনোযোগ ছিল না। তার এই দুর্বলতার সুযোগে আফগান দলপতি বাহলুল লোদি তাকে পরাজিত করে দিল্লি বিজয় করে। এর মাধ্যমে সৈয়দ বংশের পতন ঘটে এবং লোদি রাজবংশের উদ্ভব হয়। লোদি বংশ ছিল পশতু আফগান জাতির একটি শাখা। তারা এখনও আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। 1451 খ্রিস্টাব্দে 29তম সুলতান হিসেবে দিল্লির সিংহাসন আরোহণের পর বাহলুল লোদি সালতানাতের হারানো অনেক রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হন। সুলতান বাহলুল লোদি শাসনামলে মধ্য এশিয়ার তুর্কিস্তানের ক্ষুদ্র রাজ্য পরগনার শাসক আমির উমর শেখ মির্জার রাজপ্রাসাদে 1483 খ্রিস্টাব্দে একটি শিশু জন্মগ্রহণ করে। শিশুটি মায়ের দিক থেকে চেঙ্গিস খান এবং পিতার দিক থেকে তৈমুরলংয়ের বংশধর ছিল। এই শিশুটি একসময় ভারতবর্ষে একটি বিখ্যাত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। যাই হোক, 1499 খ্রিস্টাব্দে বাহলুল লোদির মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র সেকান্দর খান লোদি দিল্লির 30তম সুলতান হন। সুলতান সেকান্দর লোদিকে লোদি রাজবংশের শ্রেষ্ঠ সুলতান হিসেবে অভিহিত করা হয়। 1517 খ্রিস্টাব্দে সেকান্দর লোদির মৃত্যুর পর তার পুত্র ইব্রাহিম লোদি দিল্লির সালতানাতের 31তম শেষ সুলতান হিসেবে দিল্লির সিংহাসন আরোহণ করেন। তিনি দীর্ঘ 9 বছর শাসনকার্য পরিচালনা করলেও শাসক হিসেবে দুর্বল এবং অযোগ্য ছিলেন। তার এই দুর্বলতাই লোদি রাজবংশ এবং দিল্লির সালতানাতের পতন ডেকে নিয়ে আসে। ভারতবর্ষে যখন দিল্লির সালতানাতের সৌর্যবীর্য ক্ষয় হচ্ছিল, তখন মধ্য এশিয়ার তুর্কিস্তানের পরগনা রাজ্যের আমির উমর শেখ মির্জার সেই শিশুটি একজন বীরযোদ্ধায় পরিণত হয়। নিজের রাজ্য মধ্য এশিয়ার ফরগানা ও সমরকন্দ থেকে বিতাড়িত হলেও হতাশ না হয়ে হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে তিনি 1503 খ্রিস্টাব্দে আফগানিস্তানে কাবুল বিজয় করেন এবং কাবুলের বাদশাহ উপাধি ধারণ করেন। এরপর প্রায় সমগ্র আফগানিস্তানে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। আফগানিস্তান বিজয়ের পর বাদশাহ বাবর
ভারতবর্ষ বিজয়ের সুযোগ খুঁজছিলেন। সুলতান ইব্রাহিম লোদির দুর্বল শাসন ব্যবস্থা বাবরকে সেই সুযোগ এনে দেয়। অতঃপর তিনি 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে অভিযান পরিচালনা করে ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে একদিকে 1200 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত দিল্লির সালতানাতের পতন ঘটে এবং অন্যদিকে ভারতবর্ষে বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটে। মুঘল সম্রাটদের বংশধরকে সম্পর্কে জানতে আমাদের ফিরে যেতে হবে মধ্য এশিয়ার তৈমুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমির তৈমুরলং এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের কাছে। তৈমুরলংয়ের বংশধর ও তুর্কিস্তানের পরগনা রাজ্যের আমির ওমর শেখ মির্জার সাথে বিবাহ হয় চেঙ্গিস খানের বংশধর ইউনুস খানের কন্যা তুগলক খানমের সাথে। তাদের 8 সন্তানদের মধ্যে একজন ছিলেন বাবর। যেহেতু বাবরের ধমনীতে দুজন দুর্দর্শ নরপতির তুর্ক মঙ্গল রক্ত প্রবাহমান, তাই তিনি একজন বীরযোদ্ধা ও দক্ষ শাসক হিসেবে বেড়ে ওঠেন। বাবরের জীবন ছিল জয় পরাজয় উত্থান পতনে ঘেরা এক রোমাঞ্চকর উপেক্ষা। 1483 খ্রিস্টাব্দে তিনি পরগনায় জন্মগ্রহণ করেন। 1494 খ্রিস্টাব্দে পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে বাবর পিতার রাজ্য পরগনার সিংহাসন আরোহণ করেন। 1497 খ্রিস্টাব্দে 15 বছর বয়সে তিনি পূর্বপুরুষ তৈমুরলংয়ের স্মৃতি বিজড়িত রাজধানী সমরখন্দ বিজয় করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এরপর নিজ আত্মীয় স্বজন এবং উজবেক নেতা সাহেবানি খানের নিকট পরাজিত হয়ে পরগনা রাজ্য ও সমরখন্দ থেকে সিংহাসনচ্যুত বাবর ভাগ্যের অন্বেষণে মধ্যেশিয়া ত্যাগ করে ভারতবর্ষের দিকে যাত্রা করেন। 1503 খ্রিস্টাব্দে 21 বছর বয়সে তিনি আফগানিস্তানে কাবুল বিজয় করে বাদশাহ উপাধি ধারণ করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে প্রায় সমগ্র আফগানিস্তানে নিজের আধিপত্য বিস্তার করেন। এরপর উচ্চ বিলাসী ও নির্ভীক বাবর ভারতবর্ষের দিল্লির সালতানাতের দিকে মনোনিবেশ করেন। আফগান লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম লোদি শাসিত তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা ছিল খুবই অরাজকতাপূর্ণ। 1200 খ্রিস্টাব্দে তুর্কিবীর কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত দিল্লির সালতানাত তখন প্রায় পতনের দ্বার প্রান্তে। আর বাদশাহ বাবর চাইছিলেন আফগানদের পরাজিত করে ভারতবর্ষে তুর্কি শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে। ভারতবর্ষে সাম্রাজ্যের প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে বাদশাহ বাবর ভারতবর্ষ বিজয়ের উদ্দেশ্যে রাজধানী দিল্লির অভিমুখে যুদ্ধযাত্রা করেন। অতঃপর 1526 খ্রিস্টাব্দে ঐতিহাসিক পানিপথের প্রান্তরে দিল্লির সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লি ও আগ্রা বিজয় করেন। এই বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে দিল্লি সালতানাত ও লোদি রাজবংশের পতন ঘটে এবং বাদশাহ বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটে। এরপর তিনি সুলতানের পরিবর্তে দিল্লির সম্রাট উপাধি ধারণ করেন। ভিউয়ার্স, পানিপথের প্রথম যুদ্ধে বাবর গোলন্দাজ বাহিনী এবং কামান ব্যবহার করে মাত্র 12,000 সৈন্যের বাহিনী নিয়ে সুলতান ইব্রাহিম লোদির নেতৃত্বে থাকা 1000 হস্তি বাহিনী সহ প্রায় লক্ষাধিক সৈন্যের বিশাল বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। এই যুদ্ধে বাবরকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করেছিলেন তৎকালীন পৃথিবীর ও উসমানীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ইসলামের বিশ্বের খলিফা মহামতি সুলতান সুলাইমান। সুলতান সুলাইমানের দেওয়া কামান এবং গোলন্দাজ বাহিনীর সহায়তায় বাবর সহজে ইব্রাহিম লোদিকে পরাস্ত করতে এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ফলশ্রুতিতে পরবর্তী প্রায় প্রত্যেক মুঘল সম্রাট উসমানী সুলতান বা খলিফাদের মান্য শ্রদ্ধা করত। 1530 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দ্বিতীয় মুঘল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসন আরোহণ করেন। কিন্তু 1539 ও 1540 খ্রিস্টাব্দে সৌসার এবং কনৌজি যুদ্ধে আফগান নেতা শের শাহের নিকট সম্রাট হুমায়ুন পরাজিত হন। ফলে ভারতবর্ষের দিল্লিতে শের শাহের নেতৃত্বে সুরি রাজবংশ উদ্ভব হয় এবং মুঘল সাম্রাজ্যের সাময়িক পতন ঘটে। তবে 1555 খ্রিস্টাব্দে শের শাহের উত্তরাধিকারীদের পরাজিত করে সম্রাট হুমায়ুন পুনরায় দিল্লি ও আগ্রা বিজয় করে ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। সাম্রাজ্য পুনরুদ্ধারের 1 বছর পর 1556 খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুন মৃত্যুবরণ করেন। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র জালালউদ্দিন মুহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট হন। দিল্লির সিংহাসন আরোহণের সময় সম্রাট আকবরের বয়স ছিল মাত্র 14 বছর, তাই তার অভিভাবক নিযুক্ত হন মুঘল সেনাবাহিনীর প্রধান সেনাপতি বৈরম খান। বৈরম খান সাম্রাজ্যের বিদ্রোহ দমন এবং রাজ্য বিজয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তবে 20 বছর বয়স থেকে সম্রাট আকবর নিজ হাতে সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন। সম্রাট আকবরের রাজত্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মনসবদের সেনাবাহিনী গঠন, রাজপুতদের সাথে সুসম্পর্ক স্থাপন, মুঘলদের সর্বপ্রথম বাংলা বিজয় এবং নতুন ধর্মমত প্রচলন। দীর্ঘ প্রায় 50 বছর রাজত্বের পর সম্রাট আকবর 1605 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর চতুর্থ মুঘল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসন আরোহণ করেন। সম্রাট জাহাঙ্গীর তার রাজত্বের বেশিরভাগ সময় নিজ স্ত্রী নূরজাহানের প্রভাবাধীন ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের উদ্দেশ্যে সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে। সম্রাটের অনুমতি নিয়ে তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ঘাঁটি স্থাপন করে এবং এই ঘাঁটিগুলো পরবর্তীতে সামরিক দুর্গ হিসেবে ব্যবহার করা হয়েছিল। একটা সময় মুঘল সাম্রাজ্যের পতন ঘটে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট।
1627 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর তার এক পুত্র শাহরিয়ার মির্জা পঞ্চম সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। অল্প কয়েক মাস শাসনকার্য পরিচালনা করার পর সম্রাট জাহাঙ্গীরের অপর পুত্র শাহজাহান শাহরিয়ার মির্জাকে সিংহাসনচ্যুত করে মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট হিসেবে অভিষিক্ত হন। সম্রাট শাহজাহানকে স্থাপত্য শিল্পের শাহজাদা বলা হয়। তার শাসনকাল ভারতবর্ষের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত। স্ত্রী মমতাজের মৃত্যুর শোকে বিহ্বল সম্রাট শাহজাহান প্রীতমা স্ত্রীর স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য নির্মিত আগ্রার তাজমহল আজও পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি। তাছাড়া তিনি তার নির্মিত ময়ূর সিংহাসন এবং কোহেরত দিয়ে তৈরি মুকুট ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। সম্রাট শাহজাহান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যিক রাজস্বের দিক দিয়ে অনেক সুবিধা প্রদান করে, ফলে কোম্পানি অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠে। ভিউয়ার্স, সম্রাট শাহজাহান উসমানীয় সুলতান চতুর্থ মুরাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে। এই সময় উসমানীয় সাম্রাজ্যে সর্বপ্রথম মুঘল দূতাবাস স্থাপিত হয়, ফলে উভয় সাম্রাজ্যের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। 1657 খ্রিস্টাব্দে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে সিংহাসন দখলকে কেন্দ্র করে তার চার পুত্রদের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে আওরঙ্গজেব বিজয়ী হয়ে দিল্লির সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন। বাদশাহ আলমগীর হিসেবে পরিচিত সম্রাট আওরঙ্গজেব একজন ক্ষুধাবেরু, ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তাই তাকে জিন্দাপীর হিসেবে অভিহিত করা হয়। আওরঙ্গজেবের শাসনামলে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য তৎকালীন বিশ্বের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী এবং সামরিক শক্তিতে প্রভাবশালী সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে। তিনি প্রায় সমগ্র ভারতকে মুঘল সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। সম্রাট আওরঙ্গজেবকে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করা হয়। দীর্ঘ অর্ধশত বছর রাজত্বের পর 1707 খ্রিস্টাব্দে ভারতবর্ষের ইতিহাসে এই মহান শাসক মৃত্যুবরণ করেন। মূলত তার মৃত্যুর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পতনের যুগের সূচনা হয়। এই সময় প্রায় সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। মুঘলদের দুর্বলতার সুযোগে হিন্দু মারাঠা সাম্রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে থাকে। ভিউয়ার্স, একই সময় 3 মহাদেশ বিস্তৃত উসমানীয় সাম্রাজ্য এবং খেলাফতের পতন শুরু হয়। কিভাবে উসমানীয় খেলাফতে উত্থান ও পতন হয় সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিও দেখতে পারেন। লিংক কমেন্ট বক্স এবং আই বাটনে দেওয়া হলো। আওরঙ্গজেবের মৃত্যুর পরবর্তী 12 বছরে অর্থাৎ 1707 থেকে 1719 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 7 জন মুঘল সম্রাট ক্ষমতায় আরোহণ এবং সিংহাসনচ্যুত হয়। এই দুর্বল ক্ষমতাহীন মুঘল সম্রাটরা সাম্রাজ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা হলেন যথাক্রমে 8ম সম্রাট আজম শাহ, 9ম সম্রাট প্রথম বাহাদুর শাহ, 10ম সম্রাট জান্দার শাহ, 11তম সম্রাট ফরুক সিং, 12তম সম্রাট রাফি, 13তম সম্রাট দ্বিতীয় শাহজাহান এবং 14তম সম্রাট মোহাম্মদ শাহ। 14তম সম্রাট মোহাম্মদ শাহ 1719 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তার শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় সমগ্র ভারতবর্ষেই নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। হিন্দু মারাঠা সাম্রাজ্য মোগলদের সুবাবা প্রদেশসমূহ দখল করে একটি শক্তিশালী বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। 1748 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্র আহমেদ শাহ 15তম মুঘল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 1754 খ্রিস্টাব্দে আহমেদ শাহের মৃত্যুর পর 10ম মুঘল সম্রাট জান্দার শাহের পুত্র দ্বিতীয় আলমগীর 16তম মুঘল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ভিউয়ার্স, সম্রাট দ্বিতীয় আলমগীরের শাসনামলে সংঘটিত হয় ঐতিহাসিক পলাশী যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়ে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য দীর্ঘ 200 বছরের জন্য স্থগিত হয় এবং বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হয়ে পড়ে। 1759 খ্রিস্টাব্দের সম্রাট দ্বিতীয় আলমগীরের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় শাহ আলম 17তম মুঘল সম্রাট হন। দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে সংঘটিত হয় ঐতিহাসিক বক্সারের যুদ্ধ। এই যুদ্ধে তৎকালীন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এই যুদ্ধে বিজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি লাভ সহ প্রায় সমগ্র ভারতবর্ষে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। তখন মুঘল সম্রাট নামমাত্র দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিল। সম্রাট দ্বিতীয় আকবরের শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী মারাঠা সাম্রাজ্যের পতন ঘটায় এবং ভারতবর্ষের একচ্ছত্র অধিপতিতে পরিণত হয়। এভাবে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাণিজ্যের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসক গোষ্ঠীতে পরিণত হয়। 1857 খ্রিস্টাব্দে সম্রাট দ্বিতীয় আকবরের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সাম্রাজ্যের 19তম এবং শেষ সম্রাট হন। স্বাধীনচেতা সম্রাট বাহাদুর শাহ ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হয়ে ভারতবর্ষের মুঘলদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে প্রচেষ্টা চালান। 1857 খ্রিস্টাব্দের সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নেতৃত্বে ভারতবর্ষে সংঘটিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহী বিপ্লব। কিন্তু এই বিপ্লব শোচনীয়ভাবে ব্যর্থ হয়।
সিপাহী বিপ্লবের ব্যর্থতার পর ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে প্রত্যক্ষভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে নিয়ে যাওয়া হয়। সম্রাট বাহাদুর শাহের পরিবারের অনেক সদস্যকে ব্রিটিশরা নৃশংসভাবে হত্যা করে এবং সম্রাট সহ তার পরিবারের কিছু সদস্যকে রেঙ্গুন তথা বর্তমান মায়ানমারে নির্বাসিত করে। রেঙ্গুনে সম্রাটের জীবনাবসান হয়। এভাবে 1526 খ্রিস্টাব্দে সম্রাট বাবর কর্তৃক প্রতিষ্ঠিত শক্তিশালী মুঘল সাম্রাজ্য 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে পতন ঘটে। একটা সময় সমগ্র ভারতবর্ষে রাজত্ব করা শক্তি, ক্ষমতা এবং ঐশ্বর্যশালী মুঘল সম্রাটদের বংশধররা বর্তমানে ভারতের কলকাতা, হায়দ্রাবাদ ইত্যাদি শহরের কোন এক বস্তিতে মানবতার জীবনযাপন করছে। প্রিয় দর্শক, তথ্য প্রযুক্তি এবং ইতিহাসকে বিকৃত করে কোনো জাতির ভবিষ্যৎ গড়া যায় না। সত্যকে জানতে ও জানাতে চোখ রাখুন সত্যের সন্ধানে। আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্টে। আপনার প্রতিক্রিয়া জানান। আরও বিস্ময় ও আরও সত্য উদ্ঘাটন নিয়ে আমরা আবার আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বেঙ্গলাই টিভিতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।